সুষ্ঠু নির্বাচন না দিতে পারলে নিজেকে অপরাধী মনে করবেন, সুবিধাজনক সময়ে রোডম্যাপ ঘোষণা, বললেন প্রধান উপদেষ্টা। দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখার অপেক্ষায় জনগণ, বলেছেন তারেক রহমান। সরকারের পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট করার তাগিদ। রাজনৈতিক শক্তির বাইরে নাগরিক সমাজের সাথেও বসার তাগিদ আলী রিয়াজের। শুধু নির্বাচন নয়, আরও ম্যান্ডেট আছে এ সরকারের, বলেছেন প্রেস সচিব। স্বার্থ হাসিলের জন্য জুলাইয়ের চেতনা, বিক্রেতাদের জুলাই গাদ্দার, বললেন জুলাই ঐক্যের নেতারা। না শুধরালে উৎখাতে মাঠে নামার হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বাংলাদেশ এখন যুদ্ধাবস্থার মধ্যে আছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশকে অস্থিতিশীল করতে সব ধরনের ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার দ্বিতীয় দিনে ২০ দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে তিনি জানিয়েছেন, কমফোর্টেবল পরিস্থিতি তৈরি হলেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। সুষ্ঠু নির্বাচন দিতে না পারলে নিজেকে অপরাধী মনে করবেন বলেও জানিয়েছেন তিনি। বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতারা প্রধান উপদেষ্টাকে বলেছেন, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা, রাজনৈতিক দল ও সামরিক বাহিনীকে আস্থায় নিয়ে কাজ করতে হবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রবিবার ২ দফায় দেশের ২০টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নানা ষড়যন্ত্রের মধ্যেও প্রধান উপদেষ্টাকে অবিচল থেকে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে আগামী নির্বাচন দিতে পরামর্শ দেন তারা। তবে বিলম্বের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নেতারা। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির সাথে আপনার টানাপোড়েন, সেনাবাহিনীর সাথে আপনার টানাপোড়েন, এটা এখন জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। আমরা ওনাকে বলেছি, এবি পার্টির পক্ষ থেকে আমরা বলেছি, এটা একটা সমঝোতার মাধ্যমে হোক, যেভাবে হোক এটাকে একটা কমফোর্টেবল জায়গায় নিতে হবে। আপনি এবং আপনার সরকারের উপরে আমরা আস্থা রাখতে চাই, কিন্তু সাথে সাথে যে কথাটা আমরা যোগ করেছি, কিন্তু গত বেশ কিছুদিন চরিত্রের দিক থেকে আপনার একটা দল নিরপেক্ষ সরকার, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে রাজনৈতিক দল এবং জনগণের কাছে দল নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্যটা অনেক ক্ষেত্রে আপনারা বজায় রাখতে পারছেন না। এবং নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি, বিচার এবং সংস্কারের যেমন আমরা রোডম্যাপ চাই, নির্বাচনেরও সুনির্দিষ্ট রোডম্যাপ চাই। দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর দলগুলোর নেতারা প্রধান উপদেষ্টাকে দায়িত্ব পালনে আশ্বস্ত করেছেন। বলেছেন, পরিস্থিতি যাই হোক মাঝপথে হাল ছেড়ে না দিতে। বিতর্কিত উপদেষ্টাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেছেন রাজনৈতিক দলের কেউ কেউ। মাঝপথে সমুদ্রে আপনি আমাদেরকে ফেলে চলে যাবেন, এটা হতে পারে না। এই ধরনের চিন্তা আপনার মাথায় যেন না আসে, এইটা আমরা আশ্বস্ত করেছি। যে করিডোর এবং বন্দর ইস্যুতে দেশ এবং জাতির স্বার্থ বিরোধী কোনো কার্যকলাপ অন্তত তার দ্বারা সম্পন্ন হবে না, তিনি তার উপর আস্থা রাখার জন্য আমাদেরকে বিশেষভাবে অনুরোধ করেছেন। আমাদের আন্দোলনকারী ছাত্র নেতৃবৃন্দের মধ্যে যারা উপদেষ্টা হয়েছেন, তারা যেহেতু একটি দল করেছেন এবং বাইরে এই কথাটি প্রচলিত আছে, এই দলটি সরকারের সুবিধা পাচ্ছে এবং সরকার পৃষ্ঠপোষকতা করছে, যেই কারণে আমরা বলেছি যে এই দলের সাথে সংশ্লিষ্ট এনসিপির দুজন উপদেষ্টা, তাদেরকে অপসারণ করা বা তাদেরকে বুঝিয়ে পদত্যাগের দিকে আপনার নিয়ে যাওয়া, এটা সরকারের জন্য একটা ভালো দিক হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, আগামী বছর জুনের পর একদিনের বেশিও ক্ষমতায় থাকবে না। সময় হলেই রোডম্যাপ ঘোষণার কথাও জানিয়েছেন তিনি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আর একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভিতরে এবং বাইরে, যাতে আমরা এগোতে না পারি, যাতে সব কিছু কলাপস হয়ে যায়, আবার যাতে গোলামিতে ফেরত যায়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ অবিলম্বে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখার অপেক্ষায় আছে। তিনি বলেন, জনগণের ন্যায্য দাবি মানতে সরকার বাধ্য। সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের সুযোগ নেই। বলেন, পলাতক বিতাড়িত ফ্যাসিবাদের যেন আর পুনরুত্থান না ঘটে, তা হোক সকল রাজনৈতিক দলের লক্ষ্য। আহমেদ সরওয়ারের রিপোর্ট। দলের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। আর আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, পতিত, পরাজিত ও পলাতক স্বৈরাচারের আমলে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে নানা দমনপীড়ন ও ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে, যা থেকে বাদ যায়নি এনপিপি। তিনি বলেন, বর্তমান সরকার যেহেতু জনগণের কাছে জবাবদিহিমূলক নয়, সেহেতু সরকারের পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট থাকা প্রয়োজন। দেশের জনগণ কিন্তু সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ, দিন, সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি, আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। সুতরাং দেশে বিদেশে সম্মানিত, দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। তারেক রহমান বলেন, জনগণের ভোট ছাড়া প্রহসনের নির্বাচন করে 2014, 18 এবং 24-এ যে কথিত সংসদ ও সরকার বানানো হয়েছিল, তাতে ফ্যাসিবাদ কায়েম করে জনগণকে অসহায় ও ক্ষমতাহীন করে রেখেছিল। সময়ের প্রয়োজনে পুঁথিগত অর্থাৎ সাংবিধানিক কিংবা আইনগত সংস্কার এবং প্রায়োগিক সংস্কার, উভয় প্রকারই সংস্কারের বিকল্প নেই। অল্প কিংবা বেশি সংস্কার বলেও কিন্তু কিছু নেই। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া। তবে আমার কাছে মনে হয় পুঁথিগত সংস্কারের চেয়েও প্রায়োগিক সংস্কার বরং অনেক বেশি জরুরি। রাষ্ট্রে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ রুখে দিতে সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন। সরকারের চরিত্র যাই হোক, সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করা না গেলে ক্ষমতাসীন সরকার হয়তো নিজেদের অজান্তেই স্বৈরাচারী হয়ে ওঠে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদ উত্থান মোকাবেলায় একতরফা ইস্যুতে বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ বিগত 5ই আগস্টের মতনই ঐক্যবদ্ধ। বাজেটের আগ মুহূর্তে অন্তর্বর্তী সরকার এনবিআর এর সংস্কার চাপিয়ে দিয়ে যে অচল অবস্থা তৈরি করেছে, তা উচিত হয়নি বলেও মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল, আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি স্বৈরাচার হয়ে উঠবে, সমাজে এমন অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। এদিকে চলমান রাজনৈতিক সংকট ঘনীভূত করতে অনেক উপদেষ্টা কাজ করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা আয়োজনে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি না করার আহ্বান উঠে আসে বিএনপি নেতাদের বক্তব্যে। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। রবিবার সকালে রাজধানীর সিরাপ মিলনায়তনে স্কুল অফ লিডারশিপের উদ্যোগে বাংলাদেশে সামাজিক দায়িত্বশীল নেতৃত্ব ও সুশাসন শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপিকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন তথ্য ছড়ানোর চেষ্টা করছে। বিএনপি আগামীতে নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে তারা স্বৈরাচারী হয়ে যাবে, এটা তো মজার কথা। এটা যারা বলছে তাদের কি কোনো দায়িত্বজ্ঞান আছে অথবা ইচ্ছাকৃত বলছে? তাহলে আমাকে একটা প্রমাণ দেখাক যে বিএনপি বিরোধী দলীয় রাজনীতিদের উপরে স্বৈরাচারী আচরণ করেছে। এই সব ন্যারেটিভ যারা তৈরি করছে তারা যেখানেই থাকুন না কেন তাদেরকে জবাব দিয়ে করতে হবে। মিথ্যা ন্যারেটিভ দিয়ে চিরকাল চলে। এদিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন ইস্যুতে ধোঁয়াশা দূর করতে হবে।
ওনারা বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে এখানে 2টি রাজনৈতিক দল সমর্থন করেছে। এই হিয়ালিটা কি? একটা তো নির্দিষ্ট আপনার মাস বলতে পারেন যে এই মাসে হবে, তারপরে শিডিউল ঘোষণা করলেন কিছুদিনের মধ্যে, কাছাকাছি সময় যে নিয়ম যে সময়ের মধ্যে শিডিউল ঘোষণা করা হয়। কিন্তু এইটা এত থেকে এতর মধ্যে হবে বলে একটা ধোঁয়াশা তৈরি করে রেখে দেওয়া, তো এইটা আমার কাছে তো মানে এখনো আমরা পরিষ্কার না ব্যাপারটা। দায়িত্ব বাদ দিয়ে কারো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ মেনে নেবে না বলেও সাফ জানিয়ে দেন বিএনপির এই নেতা। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। স্বার্থ হাসিলের জন্য জুলাইয়ের চেতনা বিক্রির অভিযোগ তুলে অভিযুক্তদের জুলাই গাদ্দার বলে আখ্যায়িত করেছেন জুলাই ঐক্য প্ল্যাটফর্মের নেতারা। তাদের উৎখাত করতে মাঠে নামার হুঁশিয়ারিও দিয়েছেন। বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই ঐক্যের ডাকা কর্মসূচিতে এসব কথা বলেন নেতারা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে ভারতীয় প্রক্সিরা ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে বলেও তারা অভিযোগ করেছেন। শুভ মাহফুজের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের পর অংশীজনদের মধ্যে ঐক্য পুনর্জীবিত করতে রাজধানীর শাহবাগে জুলাই ঐক্যের এই সমাবেশ। এতে অংশ নেন জুলাই ঐক্য প্ল্যাটফর্ম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে অংশ নেয় বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে বসে ভারতের প্রক্সি হিসেবে কাজ করছে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থতার দায় দিয়ে বিদায় করার ষড়যন্ত্র করছে এরাই। এখন আমরা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় দেখি এই স্বৈরাচারী আওয়ামী লীগ এবং ভারতের দলদাস তাবেদাররা এখনো শক্তভাবে অবস্থান করছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যারা লড়াই করেছে সেই সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা। কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাইয়ের কিছু ঠিকাদাররা সেই ঐক্যকে বিনষ্ট করেছে। যারাই ওই সকল শেখ হাসিনার সাজানো ট্যাগিং এর রাজনীতি শুরু করবে তাদেরকে এই শাহবাগ থেকে জুলাই ঐক্যমঞ্চ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে। কালক্ষেপণ না করে নির্দিষ্ট সময়ে জুলাই ঘোষণাপত্র প্রকাশের তাগিদ তাদের। জুলাইয়ের চেতনা বিক্রির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন বিভিন্ন দলের নেতারা। যেই সব আর্মি অফিসার গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, হাসিনাকে পালাতে দিয়েছে, 626 জনকে ক্যান্টনমেন্ট থেকে পাড়ি দিয়েছে, তাদেরকে বিচার করো। যারা আওয়ামী লীগের পুনর্বাসনের সাথে জড়িত, যারা রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের সাথে জড়িত ছিল, ওই উপদেষ্টাদের নিয়ে সমালোচনা করলে এখন বলা হচ্ছে যে আমাদের কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে খুনি হাসিনা এবং তাদের দোসরদের এই ধরনের কোন স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। শেখ হাসিনা সরকার গুলি করে আমাদের ভাইদেরকে শহীদ করেছে, গুলি করে আহত করেছে। আজকে 10 মাস পরে আমার কোন ভাই যদি হাসপাতালে বেড়ে কাতরাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে শহীদের নামে তালিকা বড় করে, আমি মনে করব তার জন্য বর্তমান যারা ক্ষমতায় আছেন তারাও কোন দায়ী নন। দলমত নির্বিশেষে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে এক হয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। ভারতীয় আধিপত্যবাদকে উৎখাত করতে হবে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সুষ্ঠু নির্বাচন সংস্কার বাস্তবায়নে রাজনীতির বাইরে নাগরিক সমাজের সাথেও বসার তাগিদ দিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। জানান, ক্ষমতার অপব্যবহার বন্ধে সবাই একমত হলেও পদ্ধতি নিয়ে কিছু মতবিরোধ রয়েছে। এদিকে সংবিধান সংশোধন নিয়ে দ্বিমত করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। রিপোর্ট ফররুখ বাবুর। সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার গঠন সহ 5 সংস্কার কমিশন নিয়ে একমত হতে নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথেও বসতে শুরু করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। রবিবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনায় অংশ নেন শিক্ষক, গবেষক, বুদ্ধিজীবী, সমাজকর্মী, আইন বিশ্লেষক সহ বিশিষ্টজনেরা। আমরা দেখেছি নির্বাচন সংস্কারের যে কমিশন কিংবা সংবিধান সংস্কারের যে কমিশনের রিপোর্ট, সেখানে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে, চেষ্টা করা হচ্ছে সেই জায়গাগুলোতে নাগরিক হিসেবে আমরা চাই যে আপনারা জোর দেন। আমি যে মবাক্রান্ত হব না, এইটার জন্য আসলে কি
কি ধরনের জায়গা তারা তৈরি করবেন সেই কথা তাদেরকে বলতে হবে। সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় যেসব বিষয়ে একমত হওয়া যাবে না সেগুলো প্রকাশ করা হবে জনসম্মুখে। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক আদর্শিক অবস্থানের কারণে নিঃসন্দেহে মতপার্থক্য থাকবে, সব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হবে। এর বাইরে যেগুলো থাকবে আমরা সেটা জনগণকে অবহিত করব। এদিকে রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সুশীল সমাজ থেকে। তারা বলছেন, রাজনৈতিক দলগুলো চাইবে ক্ষমতা দখলে নিতে। সংবিধান শুধুমাত্র পরিবর্তন বা পরিবর্ধন করতে পারে জনপ্রতিনিধি বা যারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসে, তাছাড়া অন্য কারোর কোনো অধিকার বা এখতিয়ার নাই। আমার বিস্মিত হলাম এখানে এসে একজন বললেন যে আমার সংবিধানে হাত দিবেন না। সংবিধান কি এটা স্যাক্রামেন্ট, এটা কি পবিত্র কোনো ঐশিক বাণী যে এটাকে আমরা হাত দেব না? সমাপনীতে আলী রিয়াজ জোর দিয়ে বলেন, বারবার রক্ত দেয়া সম্ভব নয়, এই সুযোগকে কাজে লাগাতে হবে। দরকার আমরা মনে করছি যে রাজনৈতিক দলগুলো একভাবে বিবেচনা করছেন। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকার নয় যে শুধু নির্বাচন দিয়ে চলে যাবে। অন্য সরকারের চেয়ে বেশি ম্যান্ডেট আছে অন্তর্বর্তীকালীন সরকারের। রাজধানীতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম CMJF টকে এসব কথা বলেন প্রেস সচিব। নির্বাচন নিয়ে বিদেশি কোনো চাপে নেই জানিয়ে প্রেস সচিব বলেন, যথাসময়ে বিচার, সংস্কার ও নির্বাচন হবে। বলেন, বিগত সময়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে কাজ করতে দেয়া হয়নি, যে কারণে ৯/৬ পলিসির মতো ক্ষতিকর নীতি প্রণয়ন করা হয়েছিল। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব করতে হলে শক্তিশালী পোর্ট দরকার উল্লেখ করে প্রেস সচিব বলেন, চিটাগাং পোর্টকে বিশ্বমানের করতে কাজ করছে সরকার। বিগত সময়ে গোষ্ঠী স্বার্থের পেছনে পুঁজিবাজার কাজ করেছে উল্লেখ করে তিনি বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কেউ কাজ করেনি। পুরো শেয়ার বাজার ডাকাতদের আড্ডাখানায় রূপ নিয়েছিল। শেয়ার বাজারকে বিশ্বমানের করতে এবং কোনো গোষ্ঠীকে সুবিধা না দিতেই বিদেশি বিশেষজ্ঞ দিয়ে এ খাত রিফর্ম করা হবে বলেও জানান প্রেস সচিব। প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের আশ্বাসে সন্তুষ্টির কথা জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তবে করিডোরের মতো বিষয়ে সিদ্ধান্ত এই সরকারের কাজ নয় বলেও মন্তব্য করেন তিনি। রবিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দক্ষিণ বাজারে চা শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ডাক্তার শফিক বলেন, করিডোর বন্দরের বিষয়ে সিদ্ধান্ত হতে হবে নির্বাচিত সরকারের মাধ্যমে পার্লামেন্টে বসে। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার ইতিহাস সৃষ্টিকারী নির্বাচনের আশ্বাসে বিশ্বাস রাখতে চায় তার দল। এর বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হা বলি না। দেশের স্বার্থ যেখানেই বিঘ্নিত হবে সেখানেই নো। আমরা বলেছি যে আপনি বলেছেন, আপনি একজন মর্যাদাবান মানুষ, সম্মানিত মানুষ, আপনাকে আমরাই সবাই সমর্থন দিয়ে এই মহান দায়িত্ব আপনার উপরে দিয়েছি। আপনি বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন, এর ভিতরে আপনি নির্বাচন দেবেন। তিনি বলেছেন যে আমি আমার কথায় শক্ত আছি এবং সেই নির্বাচন আপনারা পাবেন। তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে প্রত্যেকটি মানুষ ভোট দিয়ে হাসি মুখে বের হবে, গিয়ে দেখবে না যে তার ভোট আরেকজন দিয়ে ফেলেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ছাত্র উপদেষ্টারা গণ অভ্যুত্থানে সবার প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে প্রতিনিধিত্ব করছে, কিন্তু কেউ কেউ তাদের দলীয় ট্যাগ দেওয়ার চেষ্টা করছে, যার নিন্দা জানান তিনি। রবিবার চট্টগ্রামের 9টি উপজেলায় পথসভার শুরুতে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, দ্রুত সময়ের মধ্যে বিচার, সংস্কার ও আগামী নির্বাচনের রোডম্যাপ দিতে প্রধান উপদেষ্টাকে জানিয়েছে এনসিপি। সংস্কার ও নির্বাচনের বিষয়ে জন আকাঙ্ক্ষা ও মতামত জানতে তাদের এই পথসভা। পর্যায়ক্রমে সারা দেশে এনসিপির এই কার্যক্রম চলবে বলেও জানান দক্ষিণাঞ্চলের এ মুখ্য সংগঠক। এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদের পাশাপাশি জাতীয় সংকট উত্তরণে সামগ্রিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। রাজনৈতিক ছোট ছোট মতপার্থক্যকে জাতীয় স্বার্থে দূরে রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশটাকে করতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা অবিলম্বে আমাদের এই যে বিচার কার্যক্রম,
সংস্কার কার্যক্রম এবং নির্বাচনের সুস্পষ্ট রুটম্যাপ আপনারা জাতির সামনে প্রকাশ করুন। বিদেশের সাথে ন্যায্যতার ভিত্তিতে এবং আমাদের সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক পরিচালিত হবে। কোনো নতজানু সম্পর্ক আর বাংলাদেশ থেকে বিদেশের সাথে পরিচালিত হবে না। শপথ গ্রহণের জন্য হাইকোর্টে এখনও রিট করেননি বলে জানিয়েছেন ইশরাক হোসেন। বলেন, আদালতে যাবার প্রস্তুতির অংশ হিসেবে একটা এন্ট্রি করিয়েছেন মাত্র। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে পাঠানো এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান। রবিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইশরাক হোসেন বলেন, যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক সিটি কর্পোরেশন আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শপথ পড়ানোর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি, তাই কোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়ে আলোচনা করছি। এখন পর্যন্ত রিট পিটিশন দায়ের অথবা চূড়ান্ত করা হয় নাই। আদালতের প্রস্তুতির অংশ হিসেবে একটা এন্ট্রি করিয়েছি মাত্র। এটা জাস্ট একটা এন্ট্রি, রিট পিটিশন নয়। প্রসঙ্গত, রবিবার বিভিন্ন গণমাধ্যমে শপথ চেয়ে হাইকোর্টে রিট করেছেন ইশরাক হোসেন। এই মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে। এর প্রেক্ষিতেই এই বিবৃতি পাঠান ইশরাক হোসেন। পতনের শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং রক্তপাতে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্যটি। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি, সোশ্যাল মিডিয়ায় এমন অডিওর প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল। এ অভিযোগে শেখ হাসিনাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। রিপোর্ট ফজলে রাব্বির। জুলাই আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাতে চাংখারপুলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান 10ম শ্রেণীর শিক্ষার্থী আনাস সহ 6 জন। ওই মামলার তদন্তের চূড়ান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করল প্রসিকিউশন। আর এই প্রতিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জুলাই সংগঠিত মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলার বিচার প্রক্রিয়া শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রতিবেদনে বলা হয়, আন্দোলন দমাতে হেলিকপ্টার থেকে বিপুল পরিমাণ গুলি চালানো হয়। যারা সরাসরি চাইনিজ রাইফেল ব্যবহার করে মানুষকে হত্যা করেছে, ভিডিও ফুটেজে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে, তাদেরকে আমরা বিচারের জন্য সোপর্দ করেছি। পাশাপাশি তাদের যারা সুপিরিয়র কমান্ডার ছিল, অর্থাৎ ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার এবং ইমরুল, এই সমস্ত যারা সরাসরি নির্দেশ দিয়ে মানুষকে হত্যা করেছিলেন, যারা উপস্থিত থেকে নির্দেশনা দিয়েছেন, যারা পাশি থেকে ফ্যাসিলিটেট করেছেন, এই সমস্ত লোকদেরকে আমরা বিচারের জন্য আজকে সোপর্দ করেছি। এদিকে 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল। কন্টেম্পট প্রসিডিংসে সাধারণত নোটিশ জারি হওয়ার পরে পত্রিকাতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু স্বচ্ছতার স্বার্থে, আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করার স্বার্থে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারেন, সে কারণেই এই আসামিদেরকে কন্টেম্পট প্রসিডিংসে হাজির হওয়ার ব্যাপারে পত্রপত্রিকায়, দুটো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন, সেটার নোটিফিকেশন আকারে পত্রিকায় ছাপার নির্দেশ দিয়েছেন। সেটাও আগামী 3 তারিখে ফার্দার আদেশের জন্য আসবে। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে করা হয়েছে তদন্ত, এ দাবি করে চিফ প্রসিকিউটর জানান, প্রতিবেদনটির মাধ্যমে বিশ্বের যে কোনো আদালতে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের প্রমাণ করা সম্ভব। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। 4 অপরাধের জন্য চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। রবিবার সন্ধ্যায় অধ্যাদেশটি জারি করেন রাষ্ট্রপতি। এর আগে গেল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে অধ্যাদেশের খসড়া অনুমোদনের পর 2 দিন ধরে বিক্ষোভ করে আসছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। তারা এই অধ্যাদেশকে নিবর্তনমূলক ও কালাকানুন আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণাও দিয়েছেন তারা। অধ্যাদেশে কিছু অপরাধের উল্লেখ করে যে কোনো সরকারি কর্মচারীকে অসদাচরণের দায়ে দণ্ড দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত কর্মচারীকে নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ বা চাকরি থেকে অপসারণ বা চাকরি থেকে বরখাস্ত করা যাবে বলে অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে। কোরবানির পশুর চামড়ার দাম গত বছরের তুলনায় বর্গফুট প্রতি 5 টাকা বাড়িয়ে নতুন দাম ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন দর অনুযায়ী ঢাকায় গরুর চামড়ার সর্বনিম্ন দর 1350 টাকা, আর ঢাকার বাইরে সর্বনিম্ন 1150 টাকায় কেনার নির্দেশনা দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রবিবার বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে কোরবানির চামড়ার নতুন দাম ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা।
তিনি জানান, ঢাকায় বর্গফুট প্রতি লবণযুক্ত গরুর চামড়ার দাম ঠিক করা হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা, আর ঢাকার বাইরে গরুর চামড়া বেচাকেনা হবে বর্গফুট প্রতি ৫৫ থেকে ৬০ টাকায়। উপদেষ্টা জানান, চামড়ার ন্যায্য দর নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের চামড়ার চাহিদা না থাকলে প্রয়োজনে রপ্তানিও করা যাবে। এর জন্য কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানিতে বিধিনিষেধ ৩ মাসের জন্য প্রত্যাহার করা হয়েছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। খাসির ক্ষেত্রে আমরা যেটা বলেছি 22 থেকে 27 টাকা এবং বকরির ক্ষেত্রে আমরা বলেছি 20 থেকে 22 টাকা, আর গরুর চামড়ার ক্ষেত্রে আমরা বলেছি যে 60 থেকে 65 টাকা ঢাকায় এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। বাট মূলত আমরা যেটাকে ইনসিস্ট করতে চাচ্ছি বা যেটাকে আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পূর্ণ একটা চামড়ার দাম মিনিমাম 1350 টাকা ঢাকার ভিতরে এবং 1150 টাকা ঢাকার বাইরে, এবং এটা আমরা লবণযুক্ত চামড়ার ক্ষেত্রেই কথাটা বলছি। চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরকে পণ্য পরিবহনের আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলা হবে জানিয়েছেন সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বিদেশি এয়ারলাইন্সগুলোর স্থানীয় বিক্রয় প্রতিনিধি বা সেলস এজেন্টদের সমন্বয়ে জিএসএ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, এয়ারলাইন্স পরিচালনা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য দেশে এখনও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে না ওঠা দুঃখজনক। বিদেশি এয়ারলাইন্সগুলোর প্রতিনিধিদের শুধু বাণিজ্যিক দিক চিন্তা না করে যাত্রীবান্ধব পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি। অনুষ্ঠানে আহমেদ ইউসুফ ওয়ালিদকে আহ্বায়ক করে জিএসএ ফোরাম গঠন করা হয়। নতুন এ ফোরাম এয়ারলাইন্স শিল্পের সুষ্ঠু পরিচালনা, উন্নয়ন ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় কাজ করবে। দেশে কাজ করা 50টি বিদেশি এয়ারলাইন্সের প্রতিনিধিত্বকারী 28টি জিএসএ কোম্পানি এ ফোরামে যুক্ত হয়েছে। আমরা সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। সুষ্ঠু নির্বাচন না দিতে পারলে নিজেকে অপরাধী মনে করবেন, সুবিধাজনক সময়ে রোডম্যাপ ঘোষণা, বললেন প্রধান উপদেষ্টা। দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখার অপেক্ষায় জনগণ, বলেছেন তারেক রহমান। সরকারের পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট করার তাগিদ। রাজনৈতিক শক্তির বাইরে নাগরিক সমাজের সাথেও বসার তাগিদ আলী রিয়াজের। শুধু নির্বাচন নয়, আরও ম্যান্ডেট আছে এ সরকারের, বলেছেন প্রেস সচিব। স্বার্থ হাসিলের জন্য জুলাইয়ের চেতনা বিক্রেতাদের জুলাই গাদ্দার, বললেন জুলাই ঐক্যের নেতারা। না শোধরালে উৎখাতে মাঠে নামার হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।